আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ৩ টা বিষয়ের উপর আলোচনা করব। একটা হচ্ছে অনিয়ন স্কিন, আরেকটা হচ্ছে রেন্ডার অ্যানিমেশন, আরেকটা হচ্ছে ব্লার। ব্লার হচ্ছে ক্যারেক্টারটা কিভাবে ব্লার করে আজকে আমরা দেখব। আর ব্লারটা মানে থাম্বনেইল করার সময়ও খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। থাম্বনেইলটাকে ফোটানোর জন্য ব্লারটা আমরা ইউজ করে থাকি। ভিডিওতে ব্লারটা ইউজ করলে দেখা যায় যে ভিডিওটা আরো বেশি আকর্ষণীয় হয়। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই কিতা সফটওয়্যারের আগের ক্লাসগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিওর নিচে প্রিভিয়াস ভিডিওগুলোর লিংক দেওয়া আছে। আশা করি আপনারা খুব সহজেই সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অনিয়ন স্কিন। অনিয়ন স্কিন কি? আমাদের এখানে একটা কোশ্চেন থাকবে যে অনিয়ন স্কিন কি? অনিয়ন স্কিনটা হচ্ছে এখানে তো নাই। অনিয়ন স্কিনটা কিন্তু এখানে নাই। অনিয়ন স্কিনটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে অ্যানিমেশনের যে পার্টটা আছে সেখানে। তাহলে আমরা আমরা এখন ড্রয়িং এর যে আর্টবোর্ডটা আছে ওইখানে আছি। তাহলে অ্যানিমেশনের আর্টবোর্ডে কিভাবে যাব? মানে এই ড্রয়িংটাকে কিভাবে অ্যানিমেশনের আর্টবোর্ডে নিয়ে যাব? তাহলে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডো মেনুতে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটা আসবে সেখানে যাব আমরা ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেস থেকে সোজা গিয়ে অ্যানিমেশনে ক্লিক করব। তাহলে আসবে আমাদের অ্যানিমেশনের আর্টবোর্ড। মানে এই ড্রয়িং এর আর্টবোর্ডটা আমরা অ্যানিমেশনের আর্টবোর্ডে নিয়ে গেলাম। আমরা এতক্ষণ কোথায় ছিলাম? উইন্ডোতে ওয়ার্কস্পেসে বিগ পেন 2 তে ছিলাম। বিগ পেন 2 এর আর্টবোর্ড হচ্ছে এটা। এটাতে ড্রয়িং করার পর এই আর্টটাকে তো আমাদেরকে অ্যানিমেশন করতে হবে, তাই না? সেই আর্টটাকে অ্যানিমেশন করার জন্য আমাদেরকে ওয়ার্কস্পেস যায় অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তাহলে আর্টবোর্ডটা অ্যানিমেশনে চলে যাবে। ওই আগের আর্টবোর্ডটা অ্যানিমেশনে চলে আসবে। আমি বোঝানোর জন্য আরেকবার দেখাই। উইন্ডো ওয়ার্কস্পেস বিগ পেন 2 এখানে একটা সার্কেল আছে, ঠিক আছে? এখন এটাকে আমি অ্যানিমেশনে নিব। উইন্ডো ওয়ার্কস্পেস অ্যানিমেশন, এই আর্টবোর্ডটাই, সেম আর্টবোর্ডটাই আমাদের অ্যানিমেশন আর্টবোর্ডে চলে আসলো। মানে অ্যানিমেশন আর্টবোর্ড হয়ে গেল। এই আর্টবোর্ডটা অ্যানিমেশন আর্টবোর্ড হয়ে গেল। এখন হচ্ছে আমরা দেখাবো অনিয়ন স্কিন। অনিয়ন স্কিনটা কি? অনিয়ন স্কিন হচ্ছে এই যে এই অংশটাকে বলে। দেখেন এখানে লেখা আছে অনিয়ন স্কিন। তো অনিয়ন স্কিনের কাজ কি? হ্যাঁ, আমাদের এখন প্রশ্ন হবে অনিয়ন স্কিনের কাজ কি? অনিয়ন স্কিনের কাজটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এটা এটা এখানে যে শো করতেছে এটাও অনিয়ন স্কিনের অংশ। এখানে যখন আপনি ক্লিক করবেন, এই যে এখানে এখানে এটা ক্লিক করে আমরা কাজ শুরু করব, তখন এখানে একটা বাতির মতো আসবে, লাইট। হ্যাঁ, তো ওইটা আপনাদেরকে দেখাইছিলাম যে লাইটের কাজ কি। আচ্ছা, এটা আমি বুঝাই পরে। তো অনিয়ন স্কিনটা বুঝাই। অনিয়ন স্কিন মূলত কি? অনিয়ন স্কিনটা হচ্ছে আমরা যখন একটা শেপ তৈরি করব, শেপটা কিভাবে শেপটা কিভাবে সেম আকারে প্রিভিউ শেপটার মতো করে আমরা সামনে নতুন শেপটা আঁকবো, সেটা দেখার জন্য, প্রিভিউ শেপটা যাতে দেখা যায় সেটা দেখার জন্য এই অনিয়ন স্কিনটা ব্যবহার করা হয়। হ্যাঁ, অনিয়ন স্কিনটা আমরা তখন ইউজ করে থাকি। এটা কিভাবে আমরা ইউজ করব সেটা নিয়ে আজকের ক্লাস। হ্যাঁ, তো আরো একটি ব্যাপার হচ্ছে প্রিভিউ এবং নেক্সট যে শেপটা থাকবে সেই দুইটা শেপের মাঝখানে যে শেপটা থাকবে সেটা আমি কিভাবে খুব ভালো করে আর্ট করতে পারি, এটা বোঝার জন্যই কিন্তু আমাদের অনিয়ন স্কিনটা ইউজ করতে হয়। চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা একটা ফ্রেম নিয়ে নিব। ফ্রেম নিয়ে আমরা একটা শেপ আঁকি। তারপর আমি আপনাদেরকে বললে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি একটা ফ্রেম নিয়ে নিলাম। ফ্রেমটা কি? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। ওকে, আমি একটা ফ্রেম নিয়ে নিলাম। ফ্রেম নেওয়ার পর আমি এখানে একটা শেপ আঁকছি। ওকে, এই যে ফার্স্ট ফ্রেমে আমার এই যে শেপটা আছে, হ্যাঁ, যখন আমি পরের ফ্রেমে যাব ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। অবশ্যই আমরা অনিয়ন স্কিনে যখন কাজ করি আমরা ব্ল্যাঙ্ক ফ্রেম না করলে আপনারা বুঝতে পারবেন না। ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে খালি একটা ফ্রেম আসলো। আর এখানে হচ্ছে কি, আমার এই ফ্রেমে হচ্ছে আমার আঁকা 3টা ঘর ফাঁকা দিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিলাম, মানে খালি ফ্রেম। এখানে আমি একটা সার্কেল এঁকেছি, রাইট? ঠিক এইটা এখন এই যে আমি আঁকছি, এই যে দ্বিতীয় ব্ল্যাঙ্ক ফ্রেমটা যখন আমি আঁকবো, আমি কিভাবে বুঝবো আমার এই ফার্স্ট ফ্রেমের সার্কেলটা কিভাবে আঁকা আছে, কোথায় আঁকা আছে? এখন এখানে আমি এঁকে ফেললাম, একটার উপর একটা চলে আসবে, রাইট? তো আমাদেরকে বুঝতে হবে যাতে একটার উপর একটা না চলে আসে, তাই পিছনের ফ্রেমটা কোথায় আছে সেটা বোঝার জন্য আমাদেরকে পিছনের ফ্রেমটা দেখতে হবে, তাই না? তাহলে পিছনের ফ্রেমটা দেখতে হলে পিছনের ফ্রেমটা যে আমরা দেখবো,
কিভাবে দেখবো আমি এখানে যাতে শেপটা ঠিক মানে পারফেক্টলি আঁকতে পারি এবং ঠিক জায়গাটা যেন ঠিক থাকে, একটার উপর একটা না আসে, সেটা বুঝতে হলে তো আমি এখন মনে করি এখানেই আঁকলাম। তো এটা ব্যাপারটা দেখেন, এখানেই যে আঁকলাম, হ্যাঁ, সেম এই যে আমি এখন আবার দেখাই, মনে করেন এখানে ভুল আঁকলাম, তাহলে একটার উপর কিন্তু একটা চলে আসলো, একটার উপরে একটা চলে আসবে কেন? হ্যাঁ, একটার উপরে মানে আমার কিন্তু জিনিসটা সেম হইলো কিনা, একটার উপরেও একটা আসতে পারে, সেম হইলো কিনা, মানে আঁকাবাঁকাও হইতে পারে, মানে সবকিছুই ব্যাপারটা হচ্ছে এরকম যে আঁকাবাঁকাও হইতে পারে। তাই আমাদের যাতে পারফেক্টলি আমি যে শেপটা এখন আঁকবো, এইখানে যে শেপটা আঁকবো সেটা পারফেক্টলি আঁকার জন্য আমার পিছনে যে আম, একটা শেপ আঁকা আছে, এটা কিভাবে আঁকা আছে সেম ভাবে আঁকার জন্য আমার ওই পিছনেটা যাতে আমি দেখতে পারি, হ্যাঁ, তাই আমার অনিয়ন স্ক্রিনটা ইউজ করতে হবে। সেটাই কিভাবে দেখবো, সেটাই অনিয়ন স্ক্রিনের মাধ্যমে দেখবো। তো এখানেও আমি আরেকটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিয়ে নিলাম, ওকে, ঠিক আছে। তো এখন আমি অনিয়ন স্কিনটা আপনাদের সাথে আলোচনা করি। অনিয়ন স্কিনটা মূলত কি? এই যে এখানে যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অনিয়ন স্কিন। এটা হচ্ছে অনিয়ন স্কিন। এই যে এইখানে অনিয়ন স্কিন দেখেন, পেঁয়াজের মতো করে একটা আম, মানে শেপ আঁকা আছে, এটাই বোঝাচ্ছে যে এটাই অনিয়ন, এই অনিয়ন স্কিন। হ্যাঁ, এটাতে ক্লিক করলে এই ডায়াগ্রামটা চলে যাবে। আবার এই যে অনিয়নে ক্লিক করেন তাহলে এই অনিয়ন স্কিনটা চলে আসবে। এখন আমাদের এটাই কোশ্চেন হবে যে অনিয়ন স্কিনের মাধ্যমে আমরা কিভাবে পেছনেরটা দেখব, ঠিক আছে। এখন যেহেতু এখানে আমার কোনো শেপ আঁকা নাই, তাই আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি এখানে আরেকটা শেপ আঁকলাম, ঠিক আছে, এখানে একটা আঁকলাম, এটা না দেখি। আর এই যে এখানে একটা আঁকা আর এখানে একটা আঁকা, তো সেম কিন্তু হইলো না। এই সেমটা করা পারফেক্টলি করার জন্য আমাদের অনিয়ন স্কিন ইউজ করতে হবে। আর সেটা কিভাবে, এই যখনই আমি অনিয়ন স্কিনে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে লাইটটা, এই যে যখন এই যে এই জায়গায় যে লাইটটা নিয়ে আমরা কথা বলেছিলাম, একটা লাইটের মতো একটা আহ ইয়ে আছে, আইকন আছে, এটা ক্লিক করলে দেখেন এই যে আরেকটা দেখা যাচ্ছে, আর এটা অফ করলে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে না, আবার এটা ক্লিক করলে আরেকটা দেখা যাচ্ছে শেপ। এই আরেকটা শেপ যে রেড কালার দেখা যাচ্ছে, এটা কোথা থেকে দেখা যাচ্ছে? এটাই মূলত হচ্ছে এই যে এটা। এবং এই যে আবার এখানে গ্রিনে যে শেপটা দেখা যাচ্ছে, এটা কোনটা? এটা মূলত হচ্ছে এই যে এটা 4 নম্বরে যে শেপটা আছে, ঠিক আছে। মানে আমি আঁকতেছি মূলত এখন 4 নাম্বার ব্ল্যাক কালার যেটা, এটা হচ্ছে আমার এটা এখানে। আর রেড কালার যেটা, ওইটা আছে আমার আগে, মানে প্রিভিয়াস শেপ, মানে আগের শেপটা। তো আমি এখন এটা যখন অন করা আছে তাই দেখতে পাচ্ছি। যদি এই অনিয়ন স্কিনের এই লাইটটা অফ করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে। হ্যাঁ, লাইট বলছি আমি। আচ্ছা, যাই হোক, এই অনিয়ন স্কিনের আইকনটা লাইট একদম এখানে একটা বাল্বের মতোই দেখা যাচ্ছে। এই বাল্বটা যখন আমি অন করে দিব, তখন আমার এই যে প্রিভিয়াসটা দেখা যাচ্ছে। আবার আমি এখানে কার্সরটা রাখি, তাহলে আমার কিন্তু সামনেরটা দেখা যাচ্ছে। এই যে সামনে যে এখানে যে শেপটা এঁকেছি, এইটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানে যখন কাজ করব, আমি তখন বুঝতে পারবো যে আমার সামনের শেপটার মধ্যে আমি কিভাবে এঁকেছি। তাহলে আমাকে এটা পারফেক্টলি আঁকতে হলে কিভাবে আঁকলে আমার সামনের শেপটার সাথে মিলবে, আমি এটা বুঝে এখানে আঁকতে পারবো। আবার যখন আমি এখানে এখানে আঁকবো, আমি প্রিভিয়াস শেপটার মধ্যে কিভাবে এঁকেছি সেটা বুঝে মিল রেখে আমি এখানে আঁকতে পারবো, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মানে অনিয়ন স্কিনের কাজটা আসলে কি। যে সামনে যখন আমি কাজ করব পেছনেরটা দেখার জন্য, এবং পেছনে যখন আমি কাজ করব সামনেরটা দেখার জন্যই অনিয়ন স্কিনটা ব্যবহার করা হয়। এই অনিয়ন স্কিনের এখানে যখন অন করা হয়, তখন অনিয়ন স্কিনের বাল্বটা এখানে শো করে। আর বাল্বটা যখন এরকম বাল্বটা যখন এইভাবে সিলেক্ট করা থাকে, তখনই কিন্তু ওই পিছনে সামনে দেখা যায়। আর বাল্বটা যখন অফ করা থাকে তখন দেখা যাবে না, ঠিক আছে। আর বাল্বটা যখন অন করে দিব, তখনই কিন্তু সামনেরটা দেখা যাবে, এখানে থাকলে পেছনেটা দেখা যাবে। তো এই ডায়াগ্রামটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এখানে যেটা আছে সেটা হচ্ছে অনিয়ন স্কিন ডায়াগ্রাম। অনিয়ন স্কিন ডায়াগ্রামটা কি? এই যে এখানে দেখেন আমাদের যে ফ্রেম গুলো শো করতেছে, এখানে হচ্ছে যে সব মানে অনেকগুলো ফ্রেম আপনারা একটার পর একটা দেখতে পাবেন, এরকম সিলেক্ট করা আছে। কিন্তু আমার অ্যাকচুয়ালি এতগুলো ফ্রেম দেখার দরকার নাই। যদি মনে করেন এরকম, তাহলে আপনি এরকম অফ করে দেন যে না আমার এই এটা হচ্ছে প্রেজেন্টটা, যে প্রেজেন্ট আমি যেটা কাজ করব, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টটা। আর হচ্ছে তার আগেরটা হচ্ছে এটা, ঠিক আছে, আগেরটা। তো এটা আর এটা হচ্ছে পরেরটা। তো এখন মনে করেন আমার এগুলো দরকার নাই, আমি এগুলো অফ করে দিলাম। এটাও দরকার নাই, শুধু পিছনে একটা সামনে একটা, ওকে, পিছনে একটা সামনে একটা হলেই আমার হচ্ছে, আমার এতগুলো দেখার দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বাকিগুলো অফ করে দিয়ে আসলাম। আর যদি আপনার মনে হয় যে না আমার ওগুলো দেখা দরকার আছে, আপনি এগুলো অন করে দেন, অন করে দেন।
আপনার অন করে যে 2-3টা আমি দেখতে চাই, তাহলে এগুলো অন রাখতে পারেন। কিন্তু হ্যাঁ, অন রাখলে আপনার মনে করেন 2-3টা দেখতে, 2-3টা কি মনে করেন আপনার পিছনে যদি 2-3টা ফ্রেম থাকে, তাহলে 2-3টা ফ্রেমই এখানে আপনার একসাথে একটার পর 2-3-4টা একসাথে শো করবে। ঠিক আছে, আমি একটু আবার বুঝাই। হ্যাঁ, এটা হচ্ছে আমি একটু বুঝাই আবার। এই যে ফ্রেম নিলাম, ওকে, আরেকটা ফ্রেম, এখানে ফ্রেমটা আমি একটু সামনে নিয়ে যাচ্ছি। আবার এখানে একটা ফ্রেম নিলাম, এখানে ফ্রেমটা আমি আরেকটু সামনে নিয়ে যাচ্ছি। এখন দেখেন কতগুলো দেখা যাচ্ছে না? আমি এখানে আছি, প্রিভিয়াস কতগুলো দেখা যাচ্ছে না? অনেকগুলো দেখা যাচ্ছে। কেন? কারণ এখানে এগুলো সিলেক্ট করা আছে। কিন্তু এইভাবে থাকলে আমাদের কিন্তু কাজ করতে অসুবিধাই হবে। আমার দরকার যে শুধু পিছনেরটা। যদি দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় অনেকগুলো দেখার, সেই ক্ষেত্রে আপনারা অন করে দিবেন। যে যখন দরকার হবে না, যে আপনার ড্রয়িং করার সময় দরকার যখন হবে না, তখন আপনার মনে হবে যে আমি যেটা আছি তার আগে একটা দরকার, তার পিছনে একটা দরকার। তাই আমি কি করব, এই যে এখানে আছি তার আগে পিছনে একটা, তার আগে একটা, তার পিছনে একটা, আগে একটা, এই যে নীল করা যেগুলা এগুলাই শো করছে। ওকে, তো ওই ভালো কথা, আমি এখানে থাকি, এই যে দেখেন পিছনের গুলো সামনের গুলো শো করছে অনেকগুলা। হ্যাঁ, অনেকগুলো শো করছে। তাই আমাকে কি করতে হবে, যে আমার সামনে একটা দরকার, পিছনে একটা দরকার। এই জন্য আমি আছি এই যে মিডলে। আমার এটা হচ্ছে আমি যেখানেই থাকি আমার কার্সরের ফ্রেমে, যেই ফ্রেমে সিলেক্ট করা কার্সর থাকবে সেটা হচ্ছে এই মাঝখানেরটা। এখন আমার সামনে একটা দরকার, আর বাকিটা আমি অফ করে দিলাম, তারপরেরটাও অফ করে দিলাম। ঠিক আছে, তাহলে সামনে একটা, পিছনে একটা দরকার, তারপরের গুলো আমি অফ করে দিলাম। ঠিক আছে, এই যে অফ করে দিলাম, একদম অফ করে দিলাম। এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এবার ক্লিক করে করতে পারবেন, বাড়ায় দিতে পারবেন, এভাবেও করতে পারবেন। এখন এখানে এই যে এখন আছে কি, আমার সামনে একটা আছে, পিছনে একটা। ব্ল্যাকটা হচ্ছে আমি সামনে, মানে নিজে, আর তার সামনে হচ্ছে গ্রিনটা, পেছনে হচ্ছে রেডটা। এই যে প্রিভিয়াস রেড কালার এবং নেক্সট ফ্রেম হচ্ছে গ্রিন কালার। ওকে, এখন আমাদের এখানে কিন্তু যদি আমি এরকম হয় যে আমার এত ডার্কের দরকার নেই, আমি আর একটু হালকা করে দিই, তাহলে এই যে একটু ওই যেভাবে এখানে একটু কমাই দিতে পারেন। দেখেন এই যে আপনার প্রিভিয়াসটা হালকা কালার হয়ে গেছে এবং সামনেটাও হালকা কালার করে দিলেন। আপনার মনে হয় যে না আমি একটু ডার্ক করে দিই, তাহলে আমি এখান থেকে ডার্ক করে দিলাম পুরো ক্লিয়ার বোঝার জন্য। ঠিক আছে, আপনি যতটুকু দেখেন অনেক অনেক মানে মার্ক হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে আমরা প্রিভিয়াসটা একটু হালকা শেডে রাখলেই ভালো হয় আমাদের বোঝার জন্য। তাহলে আমাদের মাঝখানে ড্রয়িংটাকে মার্ক করা থাকবে, বোল্ড করা থাকবে, ওইটা আমরা ড্রয়িং করবো, আমরা বুঝতে পারবো যে এটাই আমাদের মানে মেইন ইয়েটা, আমরা বুঝতে পারবো যে আমরা কাজ কোনটায় করতেছি। এই হচ্ছে এখানে ডায়াগ্রামটা সম্পর্কে আমি বুঝালাম। এবার আসি এই যে কালারটা, প্রিভিয়াস ফ্রেমের কালার চেঞ্জ আপনি এখান থেকে করতে পারবেন। আপনার রেড পছন্দ না, আপনি অন্য কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং হচ্ছে এখান থেকে আপনি কালার এই যে এখানে সিলেক্ট করবেন, এখান থেকেও এটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার সিলেক্ট দেন। ওকে, ওকে, তো এই যে এখানে সিলেক্ট, আপনারা এখন যদি মনে করেন যে না আমার এটা আমি আরেকটু ডার্ক শেডে আনতে চাই, হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক থাকা অবস্থায় আপনি এটা ইয়ে করেন, এই যে টাইম, সরি টিন্ট, হ্যাঁ, এটা বাড়ালাম, আবার এখানে কমালাম, দেখেন এই যে কমে যাচ্ছে, আবার ডার্ক ডার্ক হচ্ছে, মানে লাইট হচ্ছে, হালকা হচ্ছে। ওকে, এটাও করতে পারবেন। আবার যদি এটার ক্ষেত্রে করতে চাইলে এখানে ক্লিক করে দেন। তা আমরা সবসময় এটা মিডলে রাখবো। ঠিক আছে, এটা মিডলে, এখানে গিয়েও আপনি এটা বাড়াতে কমাতে পারবেন। আমরা সবসময় আমরা এটার মধ্যে রেখে যখন আমি এটা বাড়াচ্ছি কমাচ্ছি, দেখেন আমার সামনেটা কিন্তু বাড়ছে বাড়ছে। ঠিক আছে, মানে ডার্ক হচ্ছে আবার কমতেছে। তো আমরা মিডলে রেখে কাজ করব। হ্যাঁ, আর এখানে হচ্ছে আরো আরো একদম ডার্ক হয়ে যাবে, আর এখান থেকে আপনি আরো হালকা করতে পারবেন আস্তে আস্তে। তো আমরা প্রিভিয়াস এবং সামনের জিনিস, মানে যে শেড গুলো যাতে হালকা করে রাখবো, যাতে আমাদের যে আমরা যেখানে কাজ করতেছি সেটা ক্লিয়ার বোঝা যায়। এই হচ্ছে অনিয়ন স্কিন সম্পর্কে। আপনারা আশা করি আপনারা অনিয়ন স্কিনের ডায়াগ্রামটা পুরো ক্লিয়ার হয়েছেন, ডায়াগ্রামটা সম্পর্কে। আর এটা হচ্ছে এটা এই যে নিচের যে কার্সরটা, এটা হচ্ছে আমাদের এই যে আর্টবোর্ডটাকে বড় ছোট করে, হ্যাঁ, এই যে জুম 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 ইন এবং জুম আউট, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা করে থাকি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা অনিয়ন স্ক্রিন অফ করবো কিভাবে, এখান থেকে জুমের যে ব্যাপারটা, জুম আউট জুম ইন, এটা কিন্তু আমাদের এই এই আর্টবোর্ডের মধ্যেই থাকে। হ্যাঁ, তো এখন অনিয়ন স্ক্রিন অফ, আবার এখানে ক্লিক করলে অনিয়ন স্ক্রিনের ডায়াগ্রামটা আসবে। যদি দরকার হয় আপনারা অন করে নেবেন, আর যদি
যে না আমার কাজ শেষ, আমার এইটুকু শেড, আমার সামনেটা এইটুকু কালার থাকবে, পিছনেটা এইটুকু কালার থাকবে, যে আমি গাঢ় করতে চাই তাহলে আর একটু বাড়িয়ে দিব, এখানে বাড়িয়ে দিব। আর হালকা করতে হালকা শেডে রেখে আমরা পিছনে এবং সামনে হালকা একটা শেড দিই, তারপর আমরা মাঝখানে কাজ করব। আবার মাঝখানের কালারটাও আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, এই যে এখানে রেখেও করতে পারবেন। মাঝখানে যখন আপনি কাজ করতেছেন এখানে রেখেও আপনার কার্সরটা যেখানে আছে সেটা হচ্ছে এই যে মিডলে, মিডলে তার আগে। আচ্ছা এই যে দেখেন বেড়ে গেল, তারপরে এখানে কমে গেল। এখন এই দুইটা শেডই আপনি একসাথে, এই দুইটা এই সামনে পেছনে দুইটা শেডই আপনি একসাথে কমাতে পারবেন এবং একসাথে গাঢ় করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ওই গাঢ় হবে তখনই, কমপ্লিট গাঢ় হবে তখনই যখন আপনি এইটা ক্লিক করে বাড়াবেন। এটা নিচে আছে, এইটাকে এই দুইটাকে আপনি আরেকটু হালকা করতে চাচ্ছেন, আপনি এটার মাধ্যমে একদম ভ্যানিশ করে দিতে পারবেন। আবার এটা অন রাখলে ইয়ে করতে পারবেন, কি বলে, অন থাকতে পারবে, এই যে ভ্যানিশ। দুইটা নাই কিন্তু, হ্যাঁ। আপনার মার্ক অন, কি বলে, অনিয়ন স্কিনের যে বাল্বটা আছে, বাল্বটা কিন্তু অন আছে, বাট এটার সামনেও নাই পিছনেও নাই, দেখা যাচ্ছে না। কেন? কারণ আমার মাঝখানের এটাকে আমি একদম অফ করে দিয়েছি। তাই মাঝখানের এটা যদি আপনার একদম অন থাকে তাহলে যে আপনার সামনে পেছনে দেখা যাচ্ছে। মাঝখানেরটা যদি আপনি আরেকটু কমিয়ে দেন, সামনের পিছনেটা হালকা হয়ে যাচ্ছে, একদম একদম ভ্যানিশও হয়ে যাচ্ছে। আবার বাড়াতে যান, একদম একদম গাঢ় হচ্ছে, কিন্তু আহ এই পাশেরটা, সামনেরটা বেশি একদম পুরা গাঢ় হয়ে যাবে যখন এটা বাড়াবেন, পিছনেটা পুরা গাঢ় হয়ে যাবে যখন এটা বাড়াবেন, ঠিক আছে? কিন্তু আমরা পিছনে সামনে একটু শ্যাডো হালকা রেখেই কাজ করব। আশা করি অনিয়ন স্কিনের ডায়াগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। এবং পিছনেরটার কালার চেঞ্জ হবে, প্রিভিয়াস ফ্রেমের কালার চেঞ্জ হবে, এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট দেন ওকে। এবং সামনেরটার কালার সিলেক্ট হবে, এখানে সিলেক্ট করে যে কোনোটি সিলেক্ট দেন ওকে। ওকে, আপনারা ইচ্ছা করলে সামনের ফ্রেমের কালার এবং পিছনের ফ্রেমের কালারটাও চেঞ্জ করতে পারবেন এবং এটার মাধ্যমে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? এই যে বাড়তেছে কমতেছে। ওকে, এই হচ্ছে অনিয়ন স্কিনের ডায়াগ্রাম। বাড়ানো কমানো কিন্তু কার্সরের মাধ্যমে ক্লিক করেও আবার এভাবে এভাবে করেও করতে পারবেন, আবার এভাবে করেও করতে পারবেন, এই যে এভাবে এভাবেও, ঠিক আছে? এই হচ্ছে অনিয়ন স্কিনের ডায়াগ্রাম সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। আর এই হচ্ছে অনিয়ন স্কিনের হচ্ছে বাল্ব। বাল্বটা হচ্ছে অফ থাকলে দেখা যাবে না, মানে বাল্বটা কিন্তু অন থাকলে দেখা যাবে। কিন্তু বাল্বটা অন থাকলেও যদি আমি এটা অফ করে দিই তাহলে কিন্তু দেখা যাবে না। বাল্বটা অন থাকলে এটা দেখা যাবে তখন যখন এটা আমার অন করা থাকবে, এটা কমপ্লিটলি ভরা ভরা ইয়ে করা থাকবে, ঠিক আছে? মানে এটা সিলেক্ট করা থাকবে, তখন আপনারা দেখতে পাবেন বাল্বটা অন করা থাকলে। এটা বাল্বটা অন করা থাকলেও এটা যদি না থাকে এই মাঝখানেটা, তাহলে আর সামনে পিছনে কোনোটাই দেখতে পাবেন না। তাই বাল্বটা অন করা এটা অন করে রেখে দেন, বাল্বটা অন করলে আপনি দেখতে পারবেন, আর বাল্বটা অফ করলে দেখতে পাবেন না, ঠিক আছে? এখন আমরা অনিয়ন স্ক্রিনটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা অনিয়ন স্কিনের কাজটা একটু দেখি যে আসলে অনিয়ন স্কিনটা আমাদের কি কি হেল্প হয়। এখন দেখেন, আমরা এই যে অনিয়ন স্কিনটা যখন অন ছিল না তখন আমি এখানে একটা এঁকেছি, এখানে একটা এঁকেছি। এখন আমি যখন অনিয়ন স্কিনটার বাল্ব অন করলাম তখন দেখেন, দেখতে পাচ্ছি যে আমার একটার উপর একটা হয়ে গেছে, দেখেছেন? একটার উপর একটা হয়ে গেছে, ঠিক আছে? আবার কখনো কখনো একটার সাথে একটা মিল রাখা দরকার, সেক্ষেত্রে আমি এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। বাট অনিয়ন স্কিন বাল্বটা অন থাকলে দেখবো যে না, এখানে একটা আঁকা আছে, যেমন জেড 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 জেড, এখানে একটা আঁকা আছে, আমার এখানে আরেকটা আঁকতে হবে, তাই না? এখন এটা আমার এটার পাশাপাশি হইতে হবে, সেটাও যদি আমি অনিয়ন স্কিন অন করে নিই, দেন আমি আঁকি। এখান থেকে ইলিপস অন করে নিলাম, এই যে এখানে মিল রেখে আঁকতে হবে, ঠিক আছে? যে পাশাপাশি পাশাপাশি হইতে হবে, তাই না? এখন এটা তো আমি একই ফ্রেমে আঁকলাম, আমি সেকেন্ড ফ্রেমে যাই আঁকবো, তাহলে আমি মিল রেখে আঁকতেছি, আমি দেখতেছি পিছনেটা নিচে কতটুকু নিচে আমার আঁকতে হবে। তারপরে আমি পরেরটা যাব, আমি এখন এটার পাশে আঁকবো, এই যে আমি দেখতে পাচ্ছি আমার কতটুকু দূরত্বে এটা আঁকাটা হইতে হবে, তাই না? আমি আরেকটু ছোট করে দেখাই, এই যে এটা আছে এখানে, আমি ছোট করে একটা দিলাম। আমার এই তিনটা ফ্রেম বাদ রেখে আমি সামনে আরো একটা দিলাম, এই যে সামনে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিব, এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। এখন এখানে নাই, এখানে আমার আঁকতে গেলে এখন একটু মিল কাছাকাছি আঁকতে হবে, কিভাবে আঁকবো বোঝার জন্য আই বাল্বটা অন করে নিলাম, সরি বাল্বটা অনিয়ন স্কিন বাল্বটা অন করে নিলাম, দেন আমি এই যে কাছাকাছি আঁকলাম। তারপর আবার পরে আমার বোঝার জন্য এই যে ব্ল্যাঙ্ক ফ্রেম আরেকটা নিলাম,
সেখানেও আমাকে আঁকতে হবে কিভাবে, এই যে আবার আমি আরেকটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিলাম, তারপর আমি আঁকলাম, আমার পিছনেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এখন এখানে যখন আমি কাজ করব, তো আমি তো বুঝতে পারতেছি যে পিছনে কেমনে সামনে কিরকম আছে, তাই না? আশা করি বুঝাতে পেরেছি পিছনের কাজটা কিভাবে দেখা যাবে এবং সামনের কাজটা কিভাবে দেখা যাবে। তারপর আমি আরেকটু বল আকারে কিছু কাজ করে দেখাই। যেমন আমি ফার্স্ট ফ্রেমে আছি, ৩টা ফ্রেম বাদ রেখে আমি রাইট বাটনে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম নিলাম। নেওয়ার পর এখানে আমি আঁকবো। হ্যাঁ, এখানে আমি বলটা, আচ্ছা আমার এখানে সাইজটা আমি একটু চিকন করে নিই। ফার্স্ট ফ্রেমে আছি, ফার্স্ট ফ্রেমে বলটাকে আরো চিকন করব আমি। হুম, এই যে ফার্স্ট ফ্রেমে আছি, দেখতে পাচ্ছেন? তো আমি এখন দেখব আমার বলটা এখান থেকে নেমে এই নিচে পর্যন্ত ড্রপ করবে। ওকে, আমি দেখব বলটা নিচে পর্যন্ত কিভাবে ড্রপ করে। তাহলে এখান থেকে এখন আমি ৩টা ঘর ফাঁকা রেখে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট, একটা ডায়লগ বক্স আসবে, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। এখন এখানে একটা আঁকবো। তো পাশাপাশি কিভাবে আঁকবো বুঝতে পারতেছি না, কত দূরে যাবে, তাই না? তখনই হচ্ছে অনিয়ন স্ক্রিন বাল্বটা অন করলাম। অন করার পর এটা রেড মার্কে শো করছে। তারপর আমি এখানে একটা দিলাম, এত ইয়েতে দিলে হবে না, একটু দূরেই দিলাম। এই যে সেম ভাবে আঁকার জন্য এখানে দিলাম। তারপর আবার ৩টা ঘর বাদ রেখে আবার একটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিলাম। তারপর আবার দিলাম। তারপর ৩টা ঘর বাদ রেখে আবার ব্ল্যাঙ্ক ফ্রেম নিলাম। তারপর আবার এখান থেকে দিলাম। ঠিক আছে? এভাবে করে করে আমরা যাব। আমরা একটু যাই, দেখি কিরকম হয়। আচ্ছা, এক্ষেত্রে আমরা কাজ করতে পারি, আমরা ৩টা ফ্রেমও করতে পারি। হ্যাঁ, ৩টা ফ্রেম কেন, যদি একটু দেরিতে বলটা পড়তেছে বুঝাই যে একটু সময় নিয়ে পড়বে, তাহলে আমরা ফ্রেমগুলা বাড়াই দিব মাঝখানে, মিডলে ফ্রেমগুলা। আর যদি মানে খুব স্পিডে যাবে, তাহলে আমরা ফ্রেমগুলা কমাই দিব। যেমন আমি এখানে একটু কমাই দিই, যে আমারটা আমি চাই যে খুব স্পিডে যাবে, তাই আমি এখান থেকে একটা করে ফ্রেম ডিলিট দিয়ে দিলাম। এই যে একটা করে ফ্রেম ডিলিট দিয়ে দিলাম। আবার কিভাবে, এই যে এভাবে টেনেও আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এই, তাহলে এখন আবার পরের ব্ল্যাঙ্ক ইয়াতে যাই, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। আমি এখানে আরেকটা নিলাম, তারপরে এখানে আরেকটা নিলাম। আমার ব্ল্যাঙ্ক ফ্রেম বারবার তৈরি করব না, আমি আঁকলে অটোমেটিক হয়ে যাবে। এটা আরেকটা নিলাম, এখানে আবার ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। তারপর আমি আরেকটা নিব, আবার ব্ল্যাঙ্ক ফ্রেম, আরেকটা নিব, এখানে আবার ব্ল্যাঙ্ক ফ্রেম, আরেকটা নিব। তারপর হচ্ছে আবারও ব্ল্যাঙ্ক ফ্রেম, আরেকটা নিব, আবারও ব্ল্যাঙ্ক ফ্রেম, আরেকটা নিব। যখন নিচের দিকে বলগুলো নামে, তখন বলটা নিচের দিকে কিন্তু একটু বাউন্স হয়। হ্যাঁ, তো বাউন্স হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি একটু বাঁকা করে বলগুলা দিব। ঠিক আছে, এখন বলটা আবার উপরের দিকে যাবে, আবার ব্ল্যাঙ্ক ফ্রেম। এখন বলটা আবার উপরের দিকে যাবে। তারপরে আবার ব্ল্যাঙ্ক ফ্রেম নিব, আবার ব্ল্যাঙ্ক ফ্রেম নিব। এভাবে করে আমাদের আস্তে আস্তে জিনিসটা উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার বলের সাইজ গুলো আমি ছোট বড় হচ্ছে। এটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য করতেছি। এখন তো আমার সেম রাখার দরকার হচ্ছে না, কিন্তু আমি কোত্থেকে নিব সেটা মানে মিল রেখে, কতটুকু দূরত্বে গিয়ে মিল রেখে আমি আঁকতে পারবো, সেই আঁকাটা অ্যাটলিস্ট বোঝার জন্য আমি অনিয়ন স্ক্রিন বাল্ব অন করে নিয়েছি। আমার সাইজটা মিল রাখছি না, কারণ আমি শুধু এটা বোঝার জন্য এঁকে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের
বলটা বাউন্স করে কিভাবে গেল আমরা এখন দেখি। এখানে হচ্ছে সেট এন্ড টাইম এবং হচ্ছে সেট স্টার্ট টাইম। দেখেন আচ্ছা, আমি বরং বলগুলো একটু কালার করে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে আরো ক্লিয়ার হবে। আমি এখানে ফার্স্ট ইয়েতে আছি, পেন্ট ফার্স্ট ফ্রেমে আছি, আমি এটা অফ করে দিয়েছি। এখন ফার্স্ট ফ্রেমে যাব, কিভাবে আমি বলগুলো এখন কালার করে দিয়ে আসি। তাহলে আমার বলগুলো কালার করার ক্ষেত্রে আমি যেটা মার্ক করা থাকবে কালো ব্ল্যাক কালার যেটা, সেটা আমি কালার করব। যে কালার করা আছে সেটাকে আমি একটু রেড কালার বা ব্লু কালার করে দিলাম। ওকে, তারপর ফিল কালার দিয়ে আমি কালার করছি। তারপর দেখেন আমি কিন্তু এটা কালার করলে হবে না, এটা কালার করলে পুরাটা হয়ে যাচ্ছে, তাই না? কেন? এটা তো আমার সামনেরটা দেখাচ্ছে, সামনের বলটা আমি এখানে গেলে কালার হবে। যেটা ব্ল্যাক করা সেটা হচ্ছে আমার মানে কালার করতে হবে, ঠিক আছে? আর যেগুলো অন্য অন্য কালার, যেমন রেড এবং গ্রিন কালার আছে, সেটা হচ্ছে আমার কি বলে প্রিভিয়াস, এবং সামনের যে কালারটা সেটা, ঠিক আছে? ব্ল্যাক কালারটা হচ্ছে যেটা আমি করতেছি এখন কাজ। ওকে, তো এটার সুবিধার জন্য আমি এটা অফ করে দিই, নয়তো দেখা যাবে আমরা বারবার ভুলে এখানে ক্লিক করে দিব। তাই বাল্বটা মানে অনিয়ন স্কিন বাল্বটা অফ করে দিলাম। অফ করে দেখেন আমি শুধু ব্ল্যাকটা নিয়ে কাজ করছি, তাই না? এই যে আমার কালার করতে সুবিধা হবে এখন। বাউন্সের দিকে যখন বাউন্স করবে তখন বলটা একটু নিচের দিকে মানে চাপ খাবে মানে বলটা চাপ খেয়ে তারপর উপরের দিকে উঠতেছে, এটা বোঝানোর জন্যই বলটা একটু বাঁকা করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখেন আমি একটু কালার করি, কালার করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের বলটা। ওকে, এখন কথা হচ্ছে এই যে লাস্ট ফ্রেমে আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, তারপর সেট এন্ড টাইম, এবং ফার্স্ট ফ্রেমে রাইট বাটনে অন করব, ক্লিক করব ফার্স্ট ফ্রেমে সেট স্টার্ট টাইম। এখন আমি কিন্তু ওই যে পিছনের যে আইল বাল্ব অনিয়ন বাল্বটা অফ করা আছে, আমি অন করলাম, করলাম, প্লে করার পর দেখেন আমাদের বলটা হচ্ছে নিচে এসে বাউন্স হচ্ছে, বাউন্স হয়ে তারপর উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখন অনিয়ন স্কিনের মাধ্যমে এই কাজগুলো করতে ইজি হয়। এই যে পিছনে সামনে দেখার জন্য অনিয়ন স্কিনের বাল্বটা অন করা থাকলে পিছনে সামনে দেখা যায়, আর অফ থাকলে দেখা যায় না। যদি আপনার মনে হয় যে না আমি এতটা স্পেস দিব না, আমি আরো স্পিড চাই, তাহলে আপনি এইভাবে কমাইতে পারেন, এই যে এইভাবে। আবার ডিলিট করেও কমাইতে পারেন, যে ডিলিট করে সময় বেশি লাগবে, আমি এইভাবে কমাই দিই, যে এইভাবে টেনে নিয়ে এসে ফ্রেম গুলাকে টেনে নিয়ে আসতে পারবেন। দেখেন আমরা ফ্রেম গুলাকে টেনে সামনে নিয়ে আসছি। এখানে ডিলিট করে দিলাম মাঝখানের ফ্রেম গুলা ফুল সহ। তারপরে যে এখানে সামনে নিয়ে গেলাম, সামনে নিয়ে যাচ্ছি। তবে আমার মনে হয় ডিলিট করলেই তাড়াতাড়ি হয়ে যায়, মানে কাজ ফাস্ট করা যায়। হ্যাঁ, ওকে, এখন আমি আবার একটু সেট করি। এই যে সেট সেট এন্ড টাইম, তারপরে যাচ্ছি সেট স্টার্ট টাইম। ওকে, তারপর আমি প্লে করি। খুব ফাস্ট যাচ্ছে বলটা, ঠিক আছে? যদি আমি বলটা একটা নিচে নিচে দিতাম তাহলে দেখা যেত আরো ফাস্ট দেখা যাচ্ছে। আমি এই জন্য বলটা একটার উপর একটা দিয়েছি, যেন একটা রিয়েল ইয়াটা যত বোঝা যায়, যে রিয়েলি বলটা যেভাবে পড়ে, মানে বলে যেরকম দেখা যায় এরকম রিয়েলিস্টিক ভাবে করার জন্য আমি এইভাবে করেছি। একটা বলের উপরে আরেকটা বল অর্ধেক হাফ 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 করে করে একে এনেছি, ঠিক আছে? ক্লিয়ার? তো এখানে আমি আরেকটা ব্যাপার বলি,
আমরা কিন্তু প্রত্যেকটা বল আঁকতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যেহেতু জানি আমার বলটার আঁকতে হবে কিভাবে, তাহলে আমাদের আরেকটা কাজ করলে আমাদের আরো ফাস্ট আমরা কাজ করতে পারবো। সেটা কি? সেটা বোঝার জন্য আমি এই সম্পূর্ণটা এখন ডিলিট দিচ্ছি। এই যে সিলেক্ট করে এই যে কার্সর এভাবে পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, রিমুভ ফ্রেম এন্ড পুল। হ্যাঁ, সবটা ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর, হ্যাঁ, সবটা ডিলিট দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমেই বলটা যা আকার এঁকে নিতে হবে। হ্যাঁ, প্রথমে বলটা মনে করেন একটা বল, বলের মধ্যে কি থাকে, একটা সাদা একটু ব্রাশ ইয়া থাকে, সাদা একটা মার্ক করা থাকে, তাই না? বলের মধ্যে হোয়াইট কালার, ফরগ্রাউন্ড কালার আপনার হোয়াইট সিলেক্ট করলাম, দেন ওকে। তারপরে কি করবো, এই যে এরকম রিয়েলিস্টিক বোঝানোর জন্য এরকম হয় না, তো জেট আমি কি করবো, এই যে এখান থেকে এই যে প্রত্যেকটার মধ্যে এরকম যায় আঁকাচ্ছে, আমি এইভাবে মানে রিয়েল বলটা একটা রিয়েল একটা ইয়া বোঝানোর জন্য জাস্ট একটু দিয়ে দিলাম আর কি, হোয়াইট কালার একটা দাগ দিয়ে দিলাম যেন বলটা রিয়েল মনে হয়। তো এটা কি করব আমরা এখন প্রত্যেকটা বল, দেখেন আমি তখন কি করেছি, প্রত্যেকটা ঘরে গিয়ে 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 এঁকেছি। হ্যাঁ, তো ওইটা করতে হয় কি অনেক সময় লেগে যায়। তার চাইতে আমরা যখন নাকি অনেক কিছু করব, যেমন একটা ড্রয়িং করে সেখানে নাক চোখ মুখ বা এরকম এটা বারবার প্রত্যেকটা কালার করেছি, সময় লাগেনি, কিন্তু এই প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে আবার বলের এই মার্কটা দিতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই আমাদের কি করবে, একটার মধ্যে সবটা ঠিকভাবে আঁকবো। এঁকে আমি কয়টা ঘর দূরে যাব, একটা ঘর দূরে যাব, রাইট বাটনে ক্লিক, মানে আমার যত ফাস্ট দরকার তত ঘরটা কমাই দিব। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক। এখন কি করব, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। ঠিক আছে, এখন আমি কি করব, কিভাবে করব ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, কারণ আমার এখানে একটা যেটা এখানে সেটাই। তো এটা বোঝার জন্য অনিয়ন স্ক্রিনে যে অনিয়ন বাল্বটা আছে সেটা অন করে দিলাম। অন করার পরে যে দেখেন দুটো কিন্তু একই জায়গায়, তাই না? তাই আমাকে এখন কি করতে হবে, এই যে এখানে দেখেন ট্রান্সফর্ম যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর বলটা কিন্তু এই যে দেখেন নিচে নেমে আসলো। ঠিক আছে, তারপরে আবার এক ঘর পরে রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। তারপর আবার বলটা আরেকটু নিচে চলে আসলো। আবার রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট ফ্রেম। তারপরে বলটা আবার আরেকটু নিচে চলে আসলো। ঠিক আছে, আমি নিচে নামিয়ে দিব। রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম। আমি ভালো করে দেখেন, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেমে ক্লিক করলে সেম মানে আঁকাটা আমার ওখানে চলে আসতেছে। আর ওই যে ট্রান্সফর্ম যে লেয়ারটা ওইটা সিলেক্ট করার পর কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তাই আমি এটা নামিয়ে দেখে দেখে ওই যে পিছনের লেয়ারটা দেখে নামাইতে পারতেছি যে আমার কতটুকু নামাইতে হবে। তাহলে কিন্তু আমার মাপটা দেখেন, আমার তখন বলটা প্রত্যেকটা ঘরে গিয়ে আঁকতে গিয়ে সাইজটা কিন্তু মানে কম বেশি ছোট বড় হয়েছে, মানে সেম কিন্তু হয় নাই। সেম একদম সেম থাকতে হবে, সেটা রাখার জন্য কি করতে হবে, এইভাবে আপনারা ডুপ্লিকেট ফ্রেম করে তারপর ট্রান্সফর্ম ফ্রেমের মাধ্যমে এটা নিচের দিকে নামাবেন। আবার রাইট বাটনে ক্লিক, এতক্ষণ করেছি ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেমে গিয়ে নতুন করে এঁকে এঁকে। আর এটা যদি ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম নিলাম, ডুপ্লিকেট ফ্রেম নেওয়ার পর আমি এখানে ক্লিক করে এটা নিচের দিকে নামাবো। আমার কিন্তু ওই যে ট্রান্সফর্ম যে লেয়ারটা এটা সিলেক্ট করা আছে, আমাকে বারবার সিলেক্ট করতে হবে না। এটাতে গিয়ে আবার রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, আবার এটা নিচের দিকে নামবে। কতটুকু নামাবো সেটা আমি নিজে ঠিক করে নেবো। এখানে আরেকটা মজা আছে, এখানে বারবার আপনার রাইট বাটনে ক্লিক করতে হবে না। তারপরে এই যে ডুপ্লিকেট ফ্রেম আপনার কিন্তু বারবার নেওয়া লাগবে না। আপনি যখন এই যে এক ঘর দূরে ডুপ্লিকেট ফ্রেম কিন্তু আপনার বারবার নেওয়া লাগছে না। হ্যাঁ, এক ঘর দূরে গিয়ে যখন আপনি কাজটা রাখবেন, রেখে আপনার কাজটা আপনি করেন, এই যে নিচে নামান, তারপরে যান, আবার নিচে নামান, আবার নিচে নামান। আমাকে বারবার কিন্তু নিতে হচ্ছে না। এখন কথা হচ্ছে এখানে এসে বলটা কিন্তু একটু চেপে যাবে। বলটা কিভাবে চেপে যাবে, এই যে এখান থেকে এভাবে চাপায় দেন। ঠিক আছে, আবার এখানে নিচে নামান, বলটা আরো চেপে যাবে, নিচে নামান। কারণ বাউন্সটা বোঝানোর জন্য যাতে রিয়েল মনে হয়। হ্যাঁ, বলটা আরেকটু নিচে নামলো, আরো চেপে যাবে বলটা। ওকে, তারপর এখন বলটা আবার উপরের দিকে উঠবে। এখন তো বলটার সাইজটা ছোট হয়ে গেছে, আমার সেম তো বলটার সাইজ নাও আসতে পারে। তো এই যে এইখানে যে সাইজটা, এই যে এটা তো ছোট, এখানে সাইজটা কপি, রাইট বাটনে ক্লিক, কপি কি ফ্রেম, তারপরে রাইট বাটনে ক্লিক, হ্যাঁ, পেস্ট কি ফ্রেম। এই যে এটাকে কি করব, নিয়ে আমার এই যে এটার উপরে ওঠাবো। এখন উপরের দিকে বলটা উঠতেছে, তাই না? এখন
এটা করলাম, চিকনটা করলাম, তারপর একটু মোটা তার আগেরটা করলাম, তারপর এটাও আবার ক্লিক কপি কি ফ্রেম, এখানে যাব, এখানে যাও রাইট বাটনে ক্লিক, পেস্ট কি ফ্রেম। তখন বলটা কি করব, এখান থেকে নিয়ে এটার উপর উঠাই দিব। তারপর এখানে আসছি, তাই না? আমরা কোথায় আছি? এই যে চিকন, এটাও করলাম, এটাও করলাম, নিচেরটা এটাও হয়েছে, এটাও হয়েছে, এটাই তো এটা, এটা হয়েছে। এটা যেহেতু হয়েছে, এখন তার আগেরটা নেব, মানে একদম পুরোপুরি গোলাকার যে বলটা কপি করব। কপি করে আপনার এখানে কার্সরটা নিয়ে রাইট বাটনে ক্লিক, পেস্ট কি ফ্রেম। তাহলে এখন বলটা আমার এখান থেকে টেনে নিয়ে এখানে উঠাইতে হবে, ঠিক আছে? তারপরে এখন আর আমাকে ওই দিক থেকে আনতে হবে না, এখানে আমি বারবার গিয়ে এই বলটা উঠাই দিলেই হবে, বারবার গিয়ে বলটা উঠাই দিলেই হবে, যে কার্সর রাখলেই হবে, ডুপ্লিকেট ফ্রেম বারবার নিতে হবে না, অটো ডুপ্লিকেট হয়ে যায়। যখন আপনার আঁকা শুরু করবেন তখন এই ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, মানে ডুপ্লিকেট না, সরি, মানে আপনি এই যে এখানে যেটা আছে এখানে কিন্তু সেগুলাই আছে, সেই ফ্রেম গুলাই আছে। হ্যাঁ, আপনি যদি বরং এখানে একটা এই ফ্রেমটা দরকার নেই, আপনার ব্ল্যাঙ্ক দরকার, তখন যে আপনি ব্ল্যাঙ্ক ফ্রেম নেবেন, ঠিক আছে? আর যদি ব্ল্যাঙ্ক ফ্রেম নেন তখনই আপনার দেখা যাবে এই যে এগুলো সব নাই। আর যদি ব্ল্যাঙ্ক ফ্রেম না থাকে, যে নাই, তাহলে সবগুলাই কিন্তু এই একটাই ফ্রেম। এখন আপনি এখানে যায় এটা একটু আগায়, সামনে আগায় দিলেই হবে, তাহলে এটা আপনার ফ্রেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এটা মানে যত আমরা কাজ করতে গেলে হয় কি, যে কিভাবে কত তাড়াতাড়ি কাজটা করা যায় সেই চেষ্টা করি, যে কিভাবে কত তাড়াতাড়ি করলে আমার কাজটা শেষ হবে তাড়াতাড়ি, তাই না? এই যে হচ্ছে লাস্ট ফ্রেম। এখন আমরা কি করব, অ্যানিমেশন দিব। এখন আমরা অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য কি করতে হবে? অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এখানে লাস্ট ফ্রেমে রাইট বাটনে ক্লিক, সেট এন্ড টাইম, এবং সামনে ফার্স্ট ফ্রেমে রাইট বাটনে ক্লিক, সেট স্টার্ট টাইম। ওকে, এখন ফ্রেমটা আর্টবোর্ডটা ছোট করি আর এবং অন করে দিই, অন করে দিই, আর অনিয়ন বাল্বটা অফ করে দিলাম। এখন দেখি আমরা সেম বলটা, দেখেন বাউন্স হচ্ছে। এই যে বলটা একটু চেপে যায় নিচে, যখন বাউন্স হয় তখন বলটা একটু চেপে যায়, চেপে গেলে তখন বোঝা যায় যে বলটা বাউন্স হচ্ছে। আশা করি আমরা অনিয়ন স্ক্রিনটা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে আবার একটা ভিডিও বানিয়ে দেখাবো। টিতাতে আমরা যে অ্যানিমেশন করব সেটাকে আমরা কিভাবে রেন্ডার করব, বা সহজ কথায় ভিডিওতে কিভাবে এক্সপোর্ট করব, মানে ডাউনলোড, আমরা ডাউনলোড কিভাবে করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা ক্রিয়েটার নিউ একটি আর্টবোর্ড নিব। তাহলে এখানে নিউ নিউ ইমেজে ক্লিক করব। নিউ ইমেজে ক্লিক করার পর পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ থেকে যে কোনো একটা সিলেক্ট, আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট। এই আমার একটা নতুন আর্টবোর্ড আসলো। এখন এই আর্টবোর্ডে আমি যে ড্রয়িং গুলো করব, সেই ড্রয়িংটাকে আমি কিভাবে মানে ইউজ করব, মানে ড্রয়িংটা তো করলেই হবে না, তাই না? ড্রয়িংটা তো আমাকে ইউজ করতে হবে। সেই ড্রয়িংটা মানে ড্রয়িং করে যে অ্যানিমেশনটা দিব, সেই অ্যানিমেশনটা তো আমাকে ইউজ করতে হবে। সেই অ্যানিমেশনটা ইউজ করতে হলে আগে তো আমাকে ডাউনলোড দিতে হবে। সেই ডাউনলোডটাকেই রেন্ডার বলা হয়, ক্রিয়েটাতে সেটাকে রেন্ডার বলা হয়। এখানে থেকে আমি একটা ইলিপস ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে এখানে আমি একটার পর একটা এঁকে এঁকে যাব। হ্যাঁ, তো একটু ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম। তারপর আমি এখানে একটা শেপ আঁকলাম, ঠিক আছে? তো শেপ আঁকলাম, আঁকার পরে কি করব, আমি একটু দূরে একটা ঘর বাদে, মানে জিরো জিরো ফ্রেমে আমি একটা ইলিপস টুল নিয়ে একটা সার্কেল এঁকেছি। এখন 1 নাম্বার ফ্রেমটা বাদ দিয়ে আমি 2 নাম্বার ফ্রেমে গেলাম, গিয়ে কি করব, রাইট বাটনে ক্লিক করব, ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম, ঠিক আছে? অথবা আচ্ছা আমি ব্ল্যাঙ্ক ফ্রেমে দেখাই, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। ওকে, তো ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। তো ফার্স্ট ফ্রেমে যে আমি সার্কেলটা এঁকেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ, তো আমি কিভাবে বুঝবো আমার ফার্স্ট ফ্রেমের সার্কেলটা কোথায় আছে? এটা আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, আমি আবার আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমরা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অনিয়ন স্কিন, এই যে অনিয়ন, হ্যাঁ, অনিয়ন, এখানে একটা অনিয়ন একটা আইকন আছে, সেটা অনিয়ন আইকনে ক্লিক করে এই যে অনিয়ন স্কিনটা শো করবে। তো অনিয়ন স্কিনের এখানে আমি যদি আমার যেখানে আমি কাজ করব তার পিছনে একটা, সামনে একটা সিলেক্ট করে রেখেছি, দেখতে পেয়েছেন?
তার মানে হচ্ছে আমি এখন এটাতে কাজ করব, তার পিছনের ফ্রেমটা দেখা যাবে এবং সামনের ফ্রেমটা দেখা যাবে। আর যদি আমি আরো ফ্রেম গুলা ইয়ে করি, তাহলে মানে বাড়াই দেই, তাহলে আমার দেখা যাবে পিছনে 2টা ফ্রেম দেখা যাবে। মানে আমি এখানে আছি, আমি কাজ করব এখানে, তাহলে পিছনে 2টা ফ্রেম দেখা যাচ্ছে, তাহলে আমার এখানে পিছনে 2টা ফ্রেম দেখা যাবে। আর যদি আমি কাজ করি এখানে, তাহলে এখানে যদি আরেকটা ফ্রেম বাড়াই দিই, তাহলে আমার সামনেরও 2টা ফ্রেম দেখা যাবে। তো আমার দরকার শুধু সামনের একটা ফ্রেম দেখা এবং পিছনের একটা ফ্রেম দেখা। আমার 2টা ফ্রেম দেখার দরকার হবে না। আমাদের কাজের সুবিধার্থে যেখানে আমি কাজ করব তার সামনে একটা ফ্রেম, পিছনে একটা ফ্রেম, এটা আমরা বাড়ায় মানে বোল্ড করে রাখবো। ঠিক আছে? তারপর কি করব আমি এখন? তো অনিয়ন যে বাল্বটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনিয়ন একটা বাল্ব, এটা নিয়েও আমি আপনাদের সাথে মানে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই অনিয়ন বাল্বটা আমি এখন ক্লিক করব, তাহলে অনিয়ন বাল্বটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, এখন এই যে প্রিভিয়াস ফ্রেমে আমার রেড মার্ক করা এবং নেক্সট ফ্রেমে হচ্ছে গ্রিন মার্ক করা। এখন প্রিভিয়াস ফ্রেমে যেহেতু রেড মার্ক করা, তাই আমার এই যে এটা কিন্তু আমার এখানে আছে, এই যে এটা এই যে এটা আমি এখানে গ্রিন, যেহেতু আমি এটাকে ব্ল্যাক করে দিই। কন্ট্রোল জেড, আমি ফার্স্টের থেকে সার্কেলটা আরেকবার নিব। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট থেকে আমি সার্কেলটা নিচ্ছি, আমি ফরগ্রাউন্ড কালারে হচ্ছে ব্ল্যাক কালার নিলাম, ব্ল্যাক কালার দিয়ে ওকে। তো এখন আমি জিরো ফ্রেমে একটা সার্কেল নিব। তো ইলিপস টুলটা সিলেক্ট করলাম, তো এখানে একটা সার্কেল আঁকলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার, আর আমার প্রিভিয়াস ফ্রেমে হচ্ছে রেড কালার এবং নেক্সট ফ্রেমে হচ্ছে গ্রিন কালার। তো এখন আমি প্রিভিয়াস ফ্রেম কখন দেখতে পাবো? যখন আমি সামনে আরেকটা ফ্রেম তৈরি করব। তো একটা ফ্রেম বাদ রেখে আমি 2 নাম্বার ফ্রেমে গিয়ে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিব। তো রাইট বাটনে ক্লিক করলাম, তারপর ক্রিয়েট, একটা ডায়লগ বক্স আসবে, সেখানে গিয়ে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেমে যখন ক্লিক করব, তাহলে এখন আমি যে প্রিভিয়াস ফ্রেমে যে সার্কেলটা এঁকেছি সেটা কোথায় এঁকেছি বা কিরকম এঁকেছি, কোন সাইজে এঁকেছি, আমার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না। তাই এই কাজের এটার জন্যই আমাদেরকে অনিয়ন স্ক্রিনটা ইউজ করতে হয়। তো এখন আমার এখানে যে সার্কেলটা, ফার্স্ট সার্কেলে যে এটার মধ্যে যে সার্কেলটা আঁকা আছে, এটা দেখার জন্য আমি অনিয়ন স্ক্রিন বাল্বটা অন করলাম, তাহলে আমার এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে। তো আমি এখন কি করব? আরেকটা সার্কেল এখান থেকে একটু দূরে গিয়ে আঁকবো। ঠিক আছে? তারপরে আবার একটা ফ্রেম বাদ রেখে রাইট বাটনে ক্লিক করব, দেন ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। তারপর আরেকটা সার্কেল এখান থেকে একটু দূরে গিয়ে আঁকবো। তারপর আবার একটা ফ্রেম বাদ রেখে 6 নাম্বার ফ্রেমে যাব, রাইট বাটনে ক্লিক করব, তারপর ডায়লগ বক্স আসবে, সেখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফ্রেম। ঠিক আছে? তারপর এখানেও আমি আরেকটা সার্কেল, এই যে একটা একটা সার্কেল দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার প্রিভিয়াস ফ্রেম, বারবার বলছি একটু বুঝবেন। তো তারপর আমি আবার সামনে ঠিক এভাবে করে কয়েকটা ফ্রেমে আমি আমার সার্কেলটা এঁকে নিচ্ছি। হ্যাঁ, আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য। তো আমি আর বলবো না, আমি কয়েকটা সার্কেল এঁকে নিচ্ছি। এখন এই যে এখানে একটা, এখানে আছি, তারপর এখানে, তারপর এখানে, এই যে এখানে আমার এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে। কয়টা সার্কেল হয়ে গেছে? একটার মধ্যেই মনে হয় কয়েকটা সার্কেল আঁকা হয়ে গেছে। হ্যাঁ, এই তো। তো এই যে এখানে একটা সার্কেল আছে, তারপরেরটা হচ্ছে এখানে একটা সার্কেল, এখানে আচ্ছা এটা ভুল হয়েছে। আচ্ছা, তো এখানে একটা সার্কেল, এটা ব্ল্যাকটা, এখন এখানে একটা সার্কেল নিব। তারপর সামনে যাব, আবার একটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিব, তারপর আবার একটা সার্কেল নিব, আবার সামনে যাব, আবার একটা ব্ল্যাঙ্ক ফ্রেম, এভাবে করে আমি অনেকগুলা সার্কেল নিয়ে নিব। আমি এখানে অনিয়ন স্ক্রিনটা ক্লোজ করে দিলাম। এখন আমার সার্কেলটা নিচের দিকে আসবে, নিচের দিকে এসে বাউন্স করবে।
যখন একটা বল নিচের দিকে যায়, তখন যখন নিচের দিকে বলটা বাউন্স করে তখন কিন্তু একটু চেপে যায়। তাই আমি কিন্তু এখন সার্কেল গুলোকে একটু চাপিয়ে দিচ্ছি। তারপর আবার সার্কেলটা যখন উপরে আবার যখন উপরের দিকে যাবে, বলটা যখন উপরের দিকে যায় তখন কিন্তু আবার এটা একটু আহ বড় হতে থাকে, মানে একটু সরু হতে থাকে। হ্যাঁ, এখানে যখন চেপে গেছে ওইখানে একটু চড়া হবে। এই তো। তো আমার ড্রয়িং শেষ। এখন আমরা অনিয়ন স্কিনটা অফ করে দেখি কি কি অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা আমি এখন অ্যানিমেশন দিয়ে দেখি। লাস্ট ফ্রেমে হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, সেট এন্ড টাইম, এবং ফার্স্ট ফ্রেমে হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, সেট স্টার্ট টাইম। ঠিক আছে, তারপর আমি প্লে করে দেখি। এই তো আমার অ্যানিমেশন ডান। এখন আমি রেন্ডার এটাকে রেন্ডার অ্যানিমেশনে নিব। যখনই আমরা রেন্ডার করব, যখন কোনো ড্রয়িং আমরা অ্যানিমেশন, কোনো অ্যানিমেশনকে আমি রেন্ডার করব, তখন মাথায় রাখবেন যে লাস্ট ফ্রেমে এসে আমাকে রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট এন্ড টাইম দিতে হবে। হ্যাঁ, সেট এন্ড টাইম ফার্স্টেই আমাদেরকে দিতে হবে। সেট এন্ড টাইম, স্টার্ট টাইম কিন্তু আমরা প্রথমে দিব না, আমাদেরকে প্রথমে দিতে হবে সেট এন্ড টাইম। তাহলে আমরা যেটুকু অংশ আমি নিব তার লাস্ট ফ্রেমে এসে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেট এন্ড টাইম। যদি আমি এইটুকু নেই তাহলে এখানে এসে আমি সেট এন্ড টাইম দিব, ফার্স্টে থেকে এই পর্যন্তই আমার অ্যানিমেশন দেখাবে। আবার যদি আমি এইটুকু নেই তাহলে এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেট এন্ড টাইম, এবং অ্যানিমেশনের ফার্স্ট ফ্রেমে যাব। ফার্স্ট ফ্রেমে গিয়ে কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে সেট স্টার্ট টাইম। তারপর হচ্ছে আমি এই যে এখানে প্লে দিলে আমার এটা দেখা যাচ্ছে, তাই না? আবার এটা আমি স্টপ করে দিব। এখানে স্টপ করে কি করব, এই যে ফাইলে যাব, ফাইলে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমরা এই যে রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করব। রেন্ডার অ্যানিমেশন ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে আছে ফার্স্ট ফ্রেম এন্ড লাস্ট ফ্রেম। আমি একটু দেখাই আমার লাস্ট ফ্রেম ইয়েটা কত ছিল, এই যে 38। ঠিক আছে, তাহলে আমি আবার যাই ফাইল, রেন্ডার অ্যানিমেশন, এই যে জেনারেলের ঘরে ফার্স্ট ফ্রেমে আছে 0 এবং লাস্ট ফ্রেম হচ্ছে 38। এখন এক্সপোর্ট অ্যাজ ইমেজ সিকোয়েন্স। তাহলে আমি আমি যদি এখান থেকে এক্সপোর্ট করি তাহলে হচ্ছে আমার ইমেজ গুলো যাবে, মানে প্রত্যেকটা ফ্রেমের ইমেজ আকারে যাবে। প্রত্যেকটা ফ্রেম, 38টা ফ্রেম আছে এখানে, 38টা ফ্রেম এখানে ইমেজ আকারে যাবে। তাহলে আমি, আমার তো দরকার ইমেজ দরকার না, আমার হচ্ছে ভিডিও দরকার, তাই না? তাহলে ইমেজ যখন দরকার হবে, যেমন ধরেন আপনি থাম্বনেইল যখন তৈরি করবেন তখন আপনার ইমেজ দরকার হবে, তখন এক্সপোর্ট এজ ইমেজ ক্লিক করবেন। তারপরে এখানে শুধু এই যে, এই যে এখানে যেটা এই লোকেশনটা, মানে আমি কোথায় সেভ করব এটা হচ্ছে লোকেশন, গিয়ে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিয়ে আসবেন, সিলেক্ট ফোল্ডার, দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। তারপর ওকে দিলে রেন্ডার হয়ে যাবে। ওকে, তখন হবে কি আপনার ইমেজ রেন্ডার হবে, কিন্তু এতগুলো ইমেজ তো তখন দরকার পড়বে না। যখন থাম্বনেইল নেবেন তখন ইমেজ দরকার পড়বে একটা, তখন এখানে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম হিসেবে ফ্রেম নাম্বার 1 দিয়ে দিবেন। যদি আপনি 0 ফ্রেমে ড্রয়িং করে থাকেন থাম্বনেইল, তাহলে লাস্ট ফ্রেম হিসেবে পরের ফ্রেমটা দিয়ে দিবেন, তাহলে দুইটা ফ্রেম এখানে হবে। তারপর আপনি লোকেশনটা সিলেক্ট করে দিয়ে রেন্ডার দিবেন, দুইটা ইমেজ যাবে। ঠিক আছে, এখন আমার আমার দরকার ভিডিও রেন্ডার করা, আমার তো এখন ইমেজ রেন্ডার করার দরকার নাই। তাই আমি এটা টিক চিহ্ন উঠিয়ে দিব, এই যে এক্সপোর্ট অ্যাজ ভিডিও এখানে টিক দিয়ে এই ইমেজের টিকটা উঠাই দিব। উঠিয়ে দেওয়ার পরে কি হবে, আমি এই যে রেন্ডার এজ এর ঘরে এসে এখানে সবই ঠিক থাকবে, যা আছে তাই। হ্যাঁ, এখানে যা আছে তাই। এখানে ফিল্টারের ঘরে বিকিউ বিগ থাকবে, মানে যেটা আছে তাই মানে যা আছে তাই থাকবে। রেন্ডার এজ এর ঘরে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাকে দেখতে হবে MPEG 4 আছে কিনা। আমার এখানে দিতে হবে MPEG 4 ভিডিও। ওকে, তাহলে আমি এখানে MPEG 4 ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এখানে ভিডিও লোকেশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি ভিডিও লোকেশন সিলেক্ট করব, কোথায় আমি ভিডিওটা রেন্ডার দিব, তাই না? তাহলে আমি এখানে এখানে যায়া ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপে আমি রেন্ডার করব, দেন সেভ। ওকে, তো ডেস্কটপে যখন রেন্ডার করব আমি ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আসছি।
তো এখন যেটা করব, এই যে দেখেন FFmpeg লোকেশন, এটা কিন্তু এখানে আমার এখানে ডাউনলোড করা আছে, যার কারণে শো করতেছে। এটা কিন্তু থাকবে না। যে আপনারা যখন ফার্স্ট ভিডিও ড্রয়িং করবেন তখন কিন্তু এটা থাকবে না। আর যারা নাকি ড্রয়িং করে রেন্ডার করতে পারতেছেন না, তারা শুধু এইটার কারণেই রেন্ডার করতে পারবেন না। মানে এই জিনিসটা থাকতেছে না বলেই, মানে আপনার ওইখানে এটা ডাউনলোড করা নাই বলেই কিন্তু আপনার এটা মানে রেন্ডার হচ্ছে না। মানে যাদের রেন্ডার হচ্ছে না, এটা তাদের জন্য বলছি। যারা রেন্ডার করতে পারছেন না, তারা শুধুমাত্র এই FFmpeg FFmpeg, হ্যাঁ, FFmpeg টা যাদের কাছে নাকি ডাউনলোড করা নাই, তারাই একমাত্র রেন্ডার করতে পারছেন না। ওকে, তাহলে আমাকে এটা ফার্স্টে ডাউনলোড করতে হবে। আমার এখানে ডাউনলোড আছে, তাই এটা লোকেশনটা দেখাচ্ছে। তাহলে ফার্স্টে আমরা কি করব, গুগল থেকে এটা ডাউনলোড করব। আমরা এখন গুগলে যাই। গুগলে গিয়ে এখানে আমরা লিখব FFmpeg। ওকে, তারপরে এন্টার। এই যে আসছে FFmpeg। আসার পরে আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড ক্লিক করার পরে এখানে দেখেন, এটা হচ্ছে যাদের লিনাক্স, তারা লিনাক্সে কাজ করবেন, তারা হচ্ছে এটা ডাউনলোড করবেন। যারা উইন্ডোজে কাজ করবেন তারা এটা ডাউনলোড করবেন। যারা ম্যাকে কাজ করবেন তারা এটা ডাউনলোড করবেন। তাহলে আমি যেহেতু উইন্ডোজে কাজ করব, তাই আমি এটা ডাউনলোড দিচ্ছি। তো উইন্ডোজ ক্লিক করার পর ঠিক এইরকম এক ইয়াটা ইন্টারফেসটা এরকম হবে। তো উইন্ডোজ আমি কোনটা দিব, এই যে উইন্ডোজ, এই যে এইটা BTBN। ওকে, BTBN আমি দিব উইন্ডোজ BTBN টা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এইরকম আসবে। ঠিক আছে, এরকম আসার পর আপনারা দেখবেন উইন্ডোজ কোথায় আছে। দেখেন এখানে কিন্তু উইন্ডোজ না, হ্যাঁ, এই যে লিনাক্স লিনাক্স লিনাক্স, এখানে কিন্তু প্রত্যেকটাই লিনাক্স দেখা যাচ্ছে। ওকে, তো লিনাক্স, সবগুলোই লিনাক্স। একটা একটা করে চেক করবেন, হ্যাঁ, কোনটা উইন্ডোজ আছে। এটাও লিনাক্স, এই যে লিনাক্স লিনাক্স, তারপর দেখেন এই যে উইন্ডোজ, হ্যাঁ, এটা হচ্ছে উইন্ডোজের লেটেস্ট ভার্সন, একটাই আছে এখানে। তো আমি এটাতে ক্লিক করব। তারপর দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। ডেস্কটপের উপরে গিয়ে দেখবেন এই যে অ্যারো চিহ্ন, যে মার্ক করা অ্যারো চিহ্ন, যে এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো এখানে ডাউনলোড হতে মানে এটা যখন কমপ্লিট হবে, তারপর আমরা পাবো কোথায়, ডাউনলোড অপশনে। ওকে, বা এখান থেকে ফাইল থেকেও আমরা নিতে পারবো, কিন্তু আমরা যাব ডাউনলোড অপশনে। তো এটা আমার এখানে ডাউনলোড করা আছে, তাই আমি আপনাদেরকে ডাউনলোডের অপশন থেকে এখন বাকিটা দেখাবো। তো এটা ডাউনলোড হতে অনেকটা টাইম লাগবে। তো আমি এখন এখানে এটার জন্য ওয়েট না করে আপনাদেরকে এখন আমি ডাউনলোড অপশনে নিয়ে যাচ্ছি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে যাবেন, যায়া এখানে এই যে ডাউনলোড অপশনে যাবেন। যখন ডাউনলোড অপশনে যাবেন, তখন এই যে আমার এখানে ডাউনলোড করা আছে। ওকে, তো এই যে ডাউনলোড অপশনে, মানে ডাউনলোড অপশনে গিয়ে এই যে আমি আমার ফাইলটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, মানে ডাউনলোড হওয়ার পরে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে জিপ ফাইল হিসেবে আছে। ওকে, জিপ ফাইল আকারে আছে। তো জিপ ফাইলটাকে আমাদেরকে এখন আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার আসবে। আমার এখানে আছে এক্সট্রাক্ট অল। ওকে, তো এক্সট্রাক্ট অলে আমি ক্লিক করব। এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট যদি আমি ক্লিক করি, আমার এক্সট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে যাচ্ছে। আর অনেকের পিসিতে এক্সট্রাক্ট হেয়ার আসবে। ঠিক আছে, তো আমার এটাও করা আছে, যার কারণে এখানে নিচ্ছে না। এই যে এটাও করা আছে, এই যে আমি এক্সট্রাক্ট করে ফেলছি। তো এটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ফোল্ডার আসবে। তারপর আবার এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা বিনে যাব। বিনে ক্লিক করব। বিনে যাওয়ার পরে এখানে আমরা 3টা ফাইল দেখতে পাচ্ছি, এই যে, হ্যাঁ, একই রকম 3টা ফাইল। এবং সব থেকে উপরে যে ফাইলটা, আমরা ওই ফাইলটা ক্লিক করব। ঠিক আছে, আমাদের এই ফাইলটাই লাগবে। তাহলে এই ফাইলটা আমি কিভাবে এখানে সেট করব? তাহলে আমরা যাই আবার ক্রিতাতে। ক্রিতাতে গিয়ে কি করব, এই যে FFmpeg, FF এই যে FFmpeg, এ যায় এই লোকেশনে ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পরে আমি যাব হচ্ছে, আমি যেটা পেয়েছিলাম কোথায়, ডাউনলোডে। আমি ডাউনলোডে এটা রেখেছি, ওইখানেই আছে। এই যে FFmpeg।
ওই ফোল্ডারটা ওপেন করব, করার পরে আবার এই ফোল্ডারটা ওপেন করব, তারপরে বিনে যাব, বিনে গিয়ে প্রথম প্রথম ফাইলটা, হ্যাঁ এই যে একটা দুইটা, এই যে উপরের ফাইলটা এটা নিব, এটা ক্লিক করব, দেন ওপেন। ঠিক আছে, এই যে ওপেন। তো যাই হোক, তারপরে ওকে। আমার এখানে তো আমার আগেই সিলেক্ট করা আছে, হ্যাঁ, তারপরে ওকে। ঠিক আছে, তো যাই হোক, আমার এখানে তো আগেই আমার সিলেক্ট করা আছে, আমি এটা দিয়ে ওকে দিচ্ছি না, আমার আগেরটা দিয়ে আমি দিব। তাই আমাকে এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে রেন্ডার অ্যানিমেশন, হ্যাঁ, মনে করেন এই যে আমি এক্সপোর্ট ভিডিও এটা কেটে দিলাম, তারপর হচ্ছে আমি এখানে MPEG 4 সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ভিডিও লোকেশনটা দিব, ভিডিও লোকেশন হচ্ছে ডেস্কটপ, আমি ভিডিও লোকেশন ডেস্কটপ দিব, দেন সেভ। তারপর হচ্ছে এই যে আমার আগে থেকেই তো এটা সিলেক্ট করা আছে, আমি সিলেক্ট কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখালাম, করার পরে দেন ওকে। ঠিক আছে, এই যে আমার ভিডিওটা কিন্তু রেন্ডার হচ্ছে। ফ্রেম যতটা বেশি হবে, ফ্রেম যত বেশি হবে রেন্ডারের টাইম তত বেশি লাগবে। আমার ফ্রেম কম, তাই রেন্ডার তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে আমি রেন্ডার করেছি, দেখি এই যে আমি কোনো নেম দেই নাই, রেন্ডার করে নিয়ে আসছি। এই যে আমার, ঠিক আছে, খুব অল্প সময়ের ভিডিও তো, তাই খুব তাড়াতাড়ি অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ভিডিওটা কিন্তু চলতেছে। তো আশা করি বুঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় বা কিছু বুঝে না থাকেন, কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এখন আপনাদের আমি দেখাবো হচ্ছে একটা ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করে। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা ক্রিতা ওপেন করার পর এই যে নিউ ইমেজে ক্লিক করব। ঠিক আছে, তো নিউ ইমেজে না গিয়ে আমি সরাসরি আজকে ওপেন ইমেজের মাধ্যমে ও ইমেজ নিয়ে এসে আপনাদেরকে দেখাই। আমরা আজকে ওপেন ইমেজ ক্লিক করব। যেহেতু আমি ড্রয়িং করব না, এখন একটা ইমেজকে এনে ব্লার করে দেখাবো। যারা ড্রয়িং করবেন সেক্ষেত্রে নিউ ইমেজে গিয়ে, হ্যাঁ, নতুন আর্টবোর্ড নিয়ে ড্রয়িং করে সেম ভাবে ব্লার করবেন। তো এখন আমি একটা ইমেজকে এনে ব্লার করে দেখাবো। ঠিক আছে, সেম ওয়েতে আপনি নিউ ইমেজে ড্রয়িং করার পর, আমি বারবার বলতেছি সেম ওয়েতে হবে। নিউ ইমেজ আপনি একটা ড্রয়িং যখন করবেন, ঠিক মানে সেম ভাবেই আপনি ব্লার করবেন। তো এখন আমি কোনো ড্রয়িং করে টাইম নষ্ট করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি ওপেন ইমেজে গেলাম, ওপেন ইমেজে গিয়ে আমি একটা ইমেজ নিয়ে আসবো। সাপোজ এইটা হচ্ছে আমার ইমেজ, এই তো। তো এই এই হচ্ছে আমার ইমেজ। এই ইমেজটাকে আমি মাঝখানে যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাকে ব্লার করে দেখাবো। ওকে, তো আমি বলেছি আপনারা ভিডিওর মধ্যে থাম্বনেল দেওয়ার ক্ষেত্রে এবং ভিডিওতে অনেক সময় আপনাদের এই ব্লার করার প্রয়োজন পড়বে। আপনার কার্টুনটাকে আরো ফুটিয়ে তোলার জন্য আপনাদেরকে এই ব্লার অপশনটা ইউজ করতে হবে। আপনাদের কার্টুনটা ফুটিয়ে তোলার জন্য আপনাদেরকে ব্লার করতে হবে, এমনকি থাম্বনেলটাকে অনেক সুন্দরভাবে ফোটানোর জন্য এই ব্লারটা আপনাদের প্রয়োজন হবে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে এই যে ইমেজটা নেওয়ার পরে, তো এইভাবে ইমেজটা আসবে। আমি অন্য সময় যেটা করি সেটা হচ্ছে ড্র্যাগ করে ইমেজ নিয়ে এসে দেখিয়েছি, আজকে দেখালাম ওপেন ইমেজে ক্লিক করে আমরা কিভাবে ইমেজ নিয়ে আসবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে মানে ওপেন ইমেজে যখন ক্লিক করবেন তখন ওই যে ডায়লগ বক্সটা আসবে, সেখানে যেখানে আপনার ইমেজটা আছে সেটা সিলেক্ট করে দেন ওপেন। ওকে, আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে আমার ইমেজটাকে আমার ডুপ্লিকেট করতে হবে, আই মিন কপি করতে হবে। তাহলে কপি করার জন্য এখানে আগে ক্লিক করব, তারপর কিবোর্ডের কন্ট্রোল J। ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল J, কন্ট্রোল চেপে রেখে জে, কন্ট্রোল+J, অথবা আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লেয়ারে ক্লিক করে আবার এখানে আবার পেস্ট লেয়ার দিলে আপনার আরেকটা লেয়ার চলে আসতেছে। ওকে, তো কপি লেয়ারটা আমার হচ্ছে আগে যে লেয়ারটা ছিল ওই লেয়ারের উপরের লেয়ারে চলে আসছে। হ্যাঁ, তো আমি কি করব, উপরের লেয়ারে আসছে এবং কপি লেয়ারটা উপরেই থাকবে, নিচে থাকবে আমার প্রথম লেয়ারটা, তার উপরে আসবে কপি লেয়ারটা।
আমি কপি লেয়ারে ক্লিক করব। ক্লিক করে মেনু বারে চলে যাব। মেনু বারে গিয়ে ফিল্টারে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে। এখানে দেখেন এই যে ব্লারে যাওয়ার পর আরো একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে ব্লারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অটোমেটিক এই যে আমার এখানে ইমেজটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে ব্লারটা আপনারা এই যে হরিজন্টাল, এই যে ডিফল্টে থাকবে এটা, আর হরিজন্টাল অথবা ভার্টিক্যাল এ গিয়ে আপনারা এটা বাড়াতে কমাতে পারবেন। যত বেশি বাড়াবো তত বেশি ব্লার হবে। ওকে, তো আমরা ব্লারটা আমাদের প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকুই করব, করে দেন ওকে। ঠিক আছে, এখানে এই যে ফিল্টারে যায়া যে ডায়লগ বক্স আসবে, তারপর ব্লার আছে, ব্লারের এখানে যাওয়ার পর এই দেখেন আরো অনেকগুলো অপশন আছে। ওকে, তো প্রত্যেকটাতে আপনারা যে করবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সেটাই ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন। একই সিস্টেম, এই যে দেখেন লার্ন ব্লার, একই সিস্টেম। ওকে, মোশন ব্লার, ঠিক আছে, প্রত্যেকটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন একই সিস্টেমে। আশা করি আপনারা মানে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন ব্লার করব কিভাবে। ইরেজ টুলটা ক্লিক করব, দেন ব্রাশে তো আমার ক্লিক করাই আছে, ব্রাশ টুল এবং ইরেজ টুল দুইটা ক্লিক করে নিয়ে ব্রাশের সাইজটা বাড়াবো, অপাসিটি 100 এ থাকবে। ওকে, তো বাড়ানোর পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে এই যে, ঠিক আছে, কার্টুনের যে মানে মেন জায়গাগুলো আমাদেরকে ওপেন করে নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে, আমাদেরকে মেন ইয়েগুলো ব্লার করে দিতে হবে, মানে এই যে শ্যাডোটা পড়েছে সেটা ব্লার করে দিতে হবে। তাহলে আমরা দেখি আমরা কোন অপশন গুলো করব, আমরা বুঝে যাব যাতে মানে কোনো বাইরের অংশ না যায়। যে কার্টুনটাকে আমরা ব্লার করে হাইলাইট করতে চাচ্ছি, শুধু ওই কার্টুনটাই যাতে হয়, বাইরে যাতে না হয়, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখতে পেয়েছেন যতটুকু দরকার ঠিক ততটুকু অংশ জাস্ট মানে হাইলাইট করার জন্য, কার্টুনটাকে হাইলাইট করার জন্য মূলত ব্লার ইউজ করা হয়। পিছনে গুলা শ্যাডো পড়ে থাকবে আর এখানে এটা হাইলাইট হবে। হ্যাঁ, এই যে ব্লার, আপনারা বোঝার সুবিধার জন্য আরেকটা কাজ করতে পারেন, যে এখানে এসে এই যে এটা অফ করে দিলাম। দেখেন, এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এই যে এটা 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 অফ করে আপনাদের আরেকটু বলি। হ্যাঁ, আমি এই জিনিসটা করলাম যে আমি একটু বলি। ফার্স্টে আমরা কি করলাম, ইরেজার সিলেক্ট করে ব্রাশ সিলেক্ট করে তারপরে অপাসিটি বাড়িয়ে এবং ব্রাশটা একটু বাড়িয়ে আমরা এই যে কার্টুনটাকে এইভাবে ব্লার করব। এখন মানে একটু যেন কার্টুনের বাইরে না যায় সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এটা কিন্তু আমার এখন কোথায় আছে, আই বাটনটা এবং টিক চিহ্নটা, এই কপি যে ইমেজটা, কপি লেয়ারের মধ্যে আছে। হ্যাঁ, আই বাটন এবং টিক চিহ্ন এটা আছে। তো এখন আমার কথা হচ্ছে ব্লার থাকা অবস্থায় আমি কার্টুনের বাইরে যাতে না যায় এটা বোঝার জন্য আমাকে একটু আরো ক্লিয়ার ভাবে কাজটা যাতে করতে পারি, সেটা করার জন্য আমি কি করব, মনে করি যে নিচের যে লেয়ারটা আছে না, নিচের লেয়ারটা কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকবে না, টিক চিহ্ন দেওয়া থাকবে কপি লেয়ার এবং আই বাটন অন থাকবে কপি লেয়ার। কিন্তু নিচের লেয়ারটা যদি আমি আই বাটন অফ করে দিই এটা কিন্তু দেখতে এরকম হবে। নিচের লেয়ারটা দেখেন, নিচের লেয়ারটা আই বাটন অফ, কিন্তু আমি কপি লেয়ারে টিক চিহ্ন এবং আই বাটন অন করা। আবার যখন আপনি নিচের লেয়ার আই বাটন অন করবেন এই যে ক্যারেক্টার কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো নিচের লেয়ারের আই বাটনটা অফ করলাম, আমি এটা একটু আস্তে আস্তে করি যাতে আমার বাইরে না যায়। তো আমার মনে হয় এটা হচ্ছে, আপনার যদি এটা মনে করেন যে এভাবে সুবিধা আপনি করবেন, বাট আমার মনে হয় যদি আমি এটা অন রেখে এখানে রেখেই করি তাহলে আমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা দেখি কিভাবে সুবিধা হয়, যেভাবে সুবিধা আমাদের হবে আমরা ওইভাবেই করব। হ্যাঁ, এটা একটু বাইরে চলে গেছে না, কানের বেশি বাইরে চলে গেছে, এটা তো করা যাবে না। আমাদের পিছনের সবকিছুই ব্লার থাকবে, শুধু স্কিনটা মানে কার্টুনের যে মূল ফেসটা সেটাই হবে
মানে ইয়ে হবে। হ্যাঁ, তো দেখি আমরা করে। খুব আস্তে আস্তে একটু, মানে যাতে বাইরের অংশ না হয়, আমরা ওইভাবেই করব। এটা আবার বাইরে চলে গেছে, এখানে বাইরের অংশ হচ্ছিল, দেখলাম এখন এই দিকে গেলে বাইরের অংশ চলে আসতেছে। আশা করি বুঝতে পারতেছেন আমি কিভাবে যাতে বাইরে না যায় আমি ওইভাবে ব্লার করতেছি। ঠিক আছে, এই যে বাইরে চলে গেছে, তাই আবার আমি একটু উঠালাম। এটা বেশি চলে গেছে, মানে বেশি যাওয়া যাবে না, তাহলে কি আমার কার্টুনটা যাতে হাইলাইট হয় শুধু। হ্যাঁ, কার্টুনের অংশটাই যাতে থাকে, এর বেশি যেন না হয়। এই যে বেশি চলে গেছে। আশা করি আমি বুঝাতে পারছি, তারপরও একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন যাতে, মানে আমার যে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আপনারা আরেকটু সময় নিয়ে করবেন ব্লাডটা করার সময়। ব্লাডটা করলে হয় কি কার্টুনের ইয়েটা ফুটে ওঠে, অনেক ভালো লাগে। হ্যাঁ, এক্ষেত্রে আমার ইয়াটা শ্যাডোটা বেশি পড়ে যাওয়াতে আমাদের একটু সময় লাগছে বেশি। আরো হালকাও দেওয়া যায়, হালকা দিলে বুঝতে সহজ হয় যে কোন দিকটা আমার ইয়ে করতে হবে আর কোন দিকটা করতে হবে না। দেখেন দুইটা পাশে কিন্তু একটু বেশি বাইরে চলে গেছে। ঠিক আছে,
এই হচ্ছে দেখেন, আমি এই যে আমারটা কমপ্লিট হয়ে গেল কাজ, আমার ব্লার ব্লার ডান। তো এখন দেখেন, মানে যখন ছবিটা দেখবেন আপনার কিরকম মনে হচ্ছে? আমি যে কার্টুনটা সামনে আছে সেটা কিন্তু খুব মানে ফোকাস করছে, হ্যাঁ, ক্লিয়ার। আর পিছনের গুলা ব্লার ব্লার, মানে পিছনের গুলা শ্যাডো পড়ে থাকবে, ঠিক এইরকম। এইটাই হচ্ছে আমাদের হচ্ছে ক্যারেক্টার ব্লার করা। ঠিক তেমনি সেম ভাবে ব্যাকগ্রাউন্ডও ব্লার করতে পারবেন এভাবে, ঠিক আছে? সামনে ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড গুলা ব্লার করে দিয়ে সামনে যেই জিনিসটাকে আপনি, যে ক্যারেক্টারটা বা যে জিনিসটা আপনার ফুটায় তুলতে চাচ্ছেন, ঠিক ওই জায়গাটা এভাবে ব্লার করে দিবেন। ওকে, এইখানে ফিল্টারে গিয়ে আপনারা কি করবেন, এই ব্লারে যে প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, সেম সিস্টেমে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যদি এখানে আপনারা কিছু বুঝে না থাকেন, কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তরে যদি বুঝাতে না পারি, আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।